শেখ হাসিনার মতো মহিলা, বাপরে, অজেয় হিমালয়ের মতো শক্ত, উনি যে এইরকম পানির মতো গলে যাবেন, পালিয়ে যাবেন, ভাবতে পারি নাই, কিন্তু তাই হয়েছে। 4 তারিখের অ্যারাউন্ড আশেপাশে তখনকার প্রধানমন্ত্রী সেনাবাহিনী প্রধানকে বলেছেন, র্যান্ডম গুলি করতে থাকো, যতবারে বলুক, আমি ক্ষমতা ছাড়বো না। সেনাবাহিনী প্রধান বলেছে সেটা সম্ভব নয়, একটা মরে আর একটা দাঁড়িয়ে যায়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বলছেন যে ওই সময় যখন সেনাপ্রধান বললেন যে এখন কি করা হবে, উনি তো পদত্যাগ করেছেন, পালিয়ে গেছেন, তখন কেউ বলতে পারেননি যে একটা বিপ্লবী সরকার করেন। আমি এরপরে একদিন টেলিভিশনে একটা সাক্ষাৎকারের মতো দেখলাম, সম্ভবত DW-তে, মানে জার্মান যে টেলিভিশনটাতে, সেখানে একজন সমন্বয়কারীকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা 5 তারিখে যদি এটা না ঘটতো কী করতেন? তো ওনারা বললেন, আমরা কোথায় চাকরির ইন্টারভিউ দিতাম, কী করতাম, কারণ জানি তো না যে 5 তারিখে এত বড় পরিবর্তন হবেই। এখন মাস্টার মাইন্ড বলা হচ্ছে, সক্রেটিস বলা হচ্ছে, কী সব বলা হচ্ছে না, এরকম ব্যাপারটা ছিল না। এত পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটেনি, একেবারে স্বতঃস্ফূর্ততার উপরে এটার মূলত নির্ভর ছিল। আর হয়েছে কি, ধরেন 12 বছর 15 বছর ধরে যে লড়াই সমগ্র জনগোষ্ঠী করেছে এই স্বৈরাচারের বিরুদ্ধে, তাতে মানুষের মন তৈরি ছিল একটা পরিবর্তনের জন্য। মানুষ চেয়েছে কিছু একটা হোক, কিন্তু কিছু একটা হচ্ছিল না। কেন? সব বিরোধী দলগুলো মিলেছিল, কিন্তু বিরোধী দলগুলো ওই চ্যালেঞ্জটা নেয়নি। আপনি সবার সিদ্ধান্ত দিয়েছেন, যদি পুলিশ কোনো বাধা না দিয়েছে সভাটা হয়েছে, কিন্তু পুলিশ যদি মানা করেছে তাহলে ওখানে সভা করেননি, আপনি সরে অন্য জায়গায় গেছেন অথবা বাদ দিয়ে দিয়েছেন। স্বৈরতন্ত্র বুঝিয়ে দিয়েছিল যে কোনো নীতি নৈতিকতা ধারি না, কোনো ভোটের ধারি না, জনগণের তোয়াক্কা করি না, আমি থাকবো, পারলে সরাও গায়ের জোরে। অতএব তখন গায়ের জোরের প্রশ্নটাই ছিল। এই তারুণ্য, এই শিক্ষার্থীরা এই চ্যালেঞ্জটা নিয়েছিল এবং সরাসরি তারা বলেছিল, আমাদের পেছনে পুলিশ অথবা মৃত্যু, সামনে এগুলো বাংলাদেশ, অথচ সামনে পুলিশ। আমি এরকম শুনেছি, যদিও ধরেন এরকম কেউ যে আমাকে সত্যায়িত করেছেন সেরকম না, কিন্তু আমি একদিন এরকম দেখেছি, ফরাদ মাজার একটা আলোচনার সময় ওই কথা বললেন যে ওই সময়, মানে 4 তারিখের অ্যারাউন্ড আশেপাশে তখনকার প্রধানমন্ত্রী সেনাবাহিনী প্রধানকে বলেছেন, র্যান্ডম গুলি করতে থাকো, যতবারে বলুক, আমি ক্ষমতা ছাড়বো না। সেনাবাহিনী প্রধান বলেছে সেটা সম্ভব নয়, একটা মরে আর একটা দাঁড়িয়ে যায়। বিমান বাহিনী প্রধানকে বলেছেন, বাতাস থেকে আকাশ থেকে গুলি করতে থাকো, তারা বলেছে কত গুলি করব, ডিনাই করেছে। অর্থাৎ বাস্তবটাই এই ছিল, সারা পৃথিবী অবাক হয়ে দেখেছে যে এই সমস্ত কচি কিশোর ছাত্র শিক্ষার্থী এরা ওই চ্যালেঞ্জটা নিয়েছে। ওরা কতদূর দেখাতে পেরেছে আমি জানি না, কিন্তু বাংলাদেশের এই কচি কিশোররা সাহস দেখিয়েছে, যে কোনো ধরনের চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছে, শেষ পর্যন্ত ওরা পরাজিত হয়েছে। কিন্তু ঘটনা যে 5 তারিখে ঘটবে এরকম জানে না, এরকম করেই ঘটবে জানে না। শেখ হাসিনার মতো মহিলা, বাপরে, অজেয় হিমালয়ের মতো শক্ত, উনি যে এইরকম পানির মতো গলে যাবেন, পালিয়ে যাবেন, ভাবতে পারি নাই, কিন্তু তাই হয়েছে। তখন কি হবে তাদের কাছে পরিষ্কার ছিল না। আমি একসময় তো বাম রাজনীতি করতাম, সাইফুল হক সাহেবও বাম রাজনীতি করতেন। বাম রাজনীতিতে একটা কথা বলে, শেষ পর্যন্ত রাজনীতির মূল প্রশ্নটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন, এবং তারা বলেন যে রাষ্ট্র যে বদলাবে সেটা হচ্ছে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী ক্ষমতা দেবে, ওটাকে বিপ্লব বলে। অথবা এরকম বলেন, বিপ্লব সেটা যেটা কোনো একটা বস্তুর বা যখন রাষ্ট্রের ক্ষমতা হয় তখন তাকে গুণগতভাবে পরিবর্তন করে ফেলে। আমরা বাংলাদেশের গুণগত পরিবর্তনটা ভাবতে পারিনি। বলেছিলাম যে সংস্কারের কথা এখন বলা হচ্ছে, এত হুলস্থুল, অনেকে বলছে এই সরকার সে সংস্কারের প্রস্তাব দিচ্ছে, কিন্তু সংস্কারের প্রস্তাব তো এরা দেয়নি। আগে সংস্কারের প্রস্তাব আমরা দিয়েছিলাম 41টা 42 দল বিলে
31 দফার প্রোগ্রাম আমরা ডিক্লেয়ার করেছিলাম। এই সময়ের সরকারটাকে আপনি অন্তর্বর্তী সরকার বলছেন, এটা একটা অস্থায়ী সরকার। এই সরকার একটা স্থায়ী সংস্কার তো করতে পারবে না।